নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু বিজ্ঞান সাথী চ্যানেল। আজকের ভিডিওতে আমরা লম্ববৃত্তাকার চোঙের যে কোষে দেখোর অঙ্কগুলো ছিল তার সেকেন্ড পার্ট ভিডিওতে চলে এসেছি। তো 6 নম্বর যে অঙ্কটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে বলা আছে সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট তিনটে জারের যে প্রথমটা তার 2/3 অংশ, দ্বিতীয়টির 5/6 অংশ, তৃতীয়টির 7/9 অংশ লঘু সালফিউরিক অ্যাসিড দ্বারা পূর্ণ ছিল। এই তিনটে জারের অ্যাসিড মানে তিনটে জারে যত অ্যাসিড ছিল সব কটাকে আমরা কি করলাম 2.1 ডেসিমিটার দৈর্ঘ্যের একটি ব্যাসের একটি জারে ঢেলে দিলাম। তিনটে জারে আলাদা আলাদা অ্যাসিড ছিল, সব অ্যাসিডগুলোকে একটি সিঙ্গেল জারে নতুন জারে আমরা কিন্তু এখানে ঢেলে দিলাম। যার মধ্যে অ্যাসিডের উচ্চতা কতটা দাঁড়ালো 4.1 ডেসিমিটার উচ্চতার কিন্তু অ্যাসিড হয়ে গেল। অ্যাসিড ঢালার পরে অ্যাসিড 4.1 ডেসিমি উচ্চতা অবধি ভরে গেল। ওই জারটির প্রথম তিনটি জারের ব্যাসের দৈর্ঘ্য বলে দিয়েছে। ওই যে বললাম না, সমান ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট তিনটি জার, এদের একটা জিনিস বলে দিয়েছে কি, সেটা হচ্ছে ব্যাসের দৈর্ঘ্য। ওই প্রথম দিকের যে তিনটে জার ছিল যাদের ব্যাস সমান উচ্চতা সমান, তাদের ব্যাসের দৈর্ঘ্য বলেছে 1.4 ডেসিমিটার। তাহলে এই জার তিনটের প্রত্যেকটার উচ্চতা, যেহেতু প্রত্যেকটা সমান আকারের, তাই প্রত্যেকটার উচ্চতা কিন্তু একই হবে, ব্যাসও সমান হবে। কেন? সমান উচ্চতা এবং সমান ব্যাস, তাই আকার সমান, ভেতরে ফাঁকা স্থান সবই সমান, আয়তন সমান, সমগ্র দলের ক্ষেত্রফল সমান, তিনটে জারের সব সমান। এদের উচ্চতা আমাদের এখানে বার করতে হবে। তো এখন দেখো এটা আমরা কী করে বার করব। আমাদের ফার্স্টে দেখতে হবে যে তিনটে জারের যে ব্যাস এবং উচ্চতা এদের কিন্তু সমান। তাহলে প্রত্যেকটা জারের কিন্তু আয়তনও সমান। আয়তন মানে কি, ভেতরের যে ফাঁকা স্থান রয়েছে সেটাও সমান। বোঝা গেল? এখন দেখো এইখানে একটা জিনিস আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। সেটা কি? সেটা হলো গিয়ে এই যে তিনটে জার রয়েছে সেই জারের একটা জিনিস দেওয়া আছে। সেটা কি? সেটা হচ্ছে ব্যাস। ব্যাস বলে দিচ্ছে 1.4 ডেসিমিটার। অর্থাৎ এই যে লাইনটা মানে কতটা পুরু, এই জার তিনটে কতটা মোটা না 1.4 ডেসিমিটার মোটা। তাহলে ব্যাসার্ধ কত হবে বলো তোমরা? ব্যাসার্ধ কিন্তু ব্যাসের অর্ধেক হয়। তাহলে 1.4/2 মানে কত হয় বলো? 0.7 ডেসিমিটার কিন্তু তোমার এখানে ব্যাসার্ধ হবে। বোঝা গেল? 0.7 ডেসিমিটার হচ্ছে এদের ব্যাসার্ধ। এখন আমরা ধরে নিই, যেহেতু তাদের উচ্চতা বার করতে বলেছে, এই তিনটে জারের প্রত্যেকটার উচ্চতা মানে হাইট কতটা এটা বার করতে বলেছে। ধরে নিই আমরা যে এই প্রত্যেকটা জারের উচ্চতা হচ্ছে h ডেসিমিটার, এটা কিন্তু আমরা ধরে নিলাম। তাহলে বলো প্রত্যেকটা জারের আয়তন মানে ভেতরের ফাঁকা স্থান কতটা হবে, এটা আমাদের কিন্তু ফার্স্টে বার করে নিতে হবে যে জায়গা কতটা আছে। তাহলে প্রত্যেকটা জারের আয়তন কত হবে বলো? আয়তনের ফর্মুলা অনুযায়ী কী হবে? পাই আর স্কোয়ার এইচ। এখন দেখো এখানে একটা জিনিস বলা আছে, সেটা কি? আর এর ভ্যালু বলা আছে। পাই তো আমরা অলরেডি জানি, পাই তো একটা কনস্ট্যান্ট হয়। আর স্কোয়ার মানে কি, এখানে আর কতটা আছে দেখো 0.7 ডেসিমিটার এইমাত্র লিখলাম। তাহলে আমরা এখানে কি করব? গুণ চিহ্ন দিয়ে 0.7 তার স্কোয়ার গুণ এইচ এটা লিখে দেবো। আয়তনের ফর্মুলা কি হয়? ডেসিমিটার কিউব হয়। মনে থাকবে? এইটা যেন মনে থাকে। তাহলে প্রত্যেকটা জারের যেহেতু সমান ব্যাস এবং সমান উচ্চতা, তাই প্রত্যেকটার আয়তন সমান হবে, মানে ভেতরে এতটাই জায়গা আছে প্রত্যেকটা জারের যাদের ব্যাস আয়তন সমান। বোঝা গেল? এইবার দেখো বলেছিল যে প্রথমটার যে জার আছে সেই জারটির কিন্তু কেবলমাত্র 2/3 অংশ কিন্তু অ্যাসিড দ্বারা পূর্ণ, দ্বিতীয়টির 5/6 এবং তৃতীয়টির 7/9। তাহলে বলো প্রথম জারের মধ্যে অ্যাসিড কতটা আছে, কি করে বার করব? এখানে দেখো প্রথমটির 2/3 অংশ মানে আয়তনের 2/3 অংশ। প্রথমটির আয়তন কত? এতটা। সেকেন্ডের আয়তন কত? এটাও। আবার থার্ডের আয়তন সমান। তাহলে এই আয়তনের 2/3 অংশ অ্যাসিড দ্বারা পূর্ণ আছে। তাহলে বলো প্রথম জারে অ্যাসিড কতটা আছে? তাহলে 2/3 যদি আমরা এই আয়তনের সাথে গুণ করে দিই তাহলে বেরিয়ে যাবে যে প্রথম জারে কতটা পরিমাণে অ্যাসিড আছে। তাহলে প্রথম জারের অ্যাসিড হচ্ছে কি বললাম? 2/3 পূর্ণ ছিল অ্যাসিড দ্বারা। তাহলে 2/3 লিখলাম গুণ পাই গুণ আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কত? 0.7 তার হোল স্কোয়ার ইন্টু এইচ। এবার দেখো সেকেন্ড জারের ক্ষেত্রে কি বলেছিল? সেকেন্ড জারের ক্ষেত্রে বলেছিল যে সেকেন্ড জারে কিন্তু তোমার 5/6 অংশ পূর্ণ ছিল। তাহলে সেকেন্ড জারের টোটাল কতটা জায়গা আছে? ঠিক এতটা জায়গা আছে। প্রত্যেকটার ব্যাস সমান, এই জন্য আয়তন সমান। আমি একটু আগে বললাম যে প্রত্যেকটা জারের কিন্তু আয়তন সমান আছে। তাহলে সেকেন্ড জারের আয়তন হচ্ছে এতটা, তার 5/6 অংশ পূর্ণ। তাহলে 5/6কে জাস্ট আমরা এর সাথে গুণ করে দেবো। মনে থাকবে? 5/6 কিন্তু গুণ করে দেবো। তাহলে আবার করি, 5/6 গুণ পাই গুণ আর স্কোয়ার মানে কত? 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ। মনে থাকবে? এটা হচ্ছে সেকেন্ড জারের মধ্যে অ্যাসিড কতটা আছে। এবার থার্ড জারের ক্ষেত্রে কী হবে? আমরা আবার একটা যোগ করে দেবো। বলো যোগ করলে কী হবে বলো? থার্ড জারে কিন্তু 7/9 অংশ পূর্ণ ছিল। তাহলে সিমিলারলি 7/9 গুণ পাই ইন্টু আর স্কোয়ার
মানে 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ। তাহলে এটা হচ্ছে প্রথম জারের মধ্যে থাকা অ্যাসিডের পরিমাণ, এটা হচ্ছে সেকেন্ড জারের অ্যাসিডের পরিমাণ, এটা হচ্ছে থার্ড জারের অ্যাসিডের পরিমাণ। সব কটা জারের অ্যাসিডকে আমরা যোগ করে দিলাম। এবার দেখো প্রথম 3টি জারের মোট অ্যাসিডকে একটি নতুন পাত্রে ঢালা হয়েছিল। এই টোটাল অ্যাসিডকে আমরা কি করেছি, একটি নতুন পাত্রে ঢালেছি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে ডেসিমিটার কিউব লিখতে হবে তোমাদের। এটাকে আমরা অ্যাকচুয়ালি কাজ করতে পারি, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে এখানে ক্লোজ করে দিতে পারি। যার ব্যাস, ওই পাত্রটির ব্যাস কত আছে, 2.1 ডেসিমিটার ব্যাস আছে, এবং ওই নতুন পাত্রের কিন্তু অ্যাসিডের উচ্চতা বলা আছে। নতুন পাত্রটির এখানে কিন্তু ব্যাস বলে দিয়েছে, আবার অ্যাসিডের উচ্চতা বলে দিয়েছে। তাহলে বলো নতুন পাত্রটিতে অ্যাসিডের পরিমাণ কত হবে? এখানে যেহেতু ব্যাস বলে দিয়েছে 2.1, তাহলে ব্যাসার্ধ কত হবে বলো? ব্যাসের অর্ধেক হবে। তাহলে কী লিখবো, এর আয়তন কত হবে? নতুন পাত্রটি আয়তন, নতুন পাত্রে অ্যাসিডের আয়তন কত হবে? পাই গুণ আর স্কোয়ার মানে কত, 2.1/2, তার লিখবো হোল স্কোয়ার, ইন্টু এইচ মানে কত, 4.1, এতটা ডেসিমিটার কিউব। মনে থাকবে, এটা হচ্ছে নতুন পাত্রে অ্যাসিডের পরিমাণ। আবার একটা জিনিস লক্ষ্য করো, এটাও কিন্তু নতুন পাত্রে অ্যাসিডের পরিমাণ, মানে এই অ্যাসিডটাই কিন্তু এই নতুন পাত্রে ঢালা হয়েছিল। তাহলে এই টোটাল সিস্টেমটা এর সাথে সমান হয়ে গেল। বুঝতে পারছো কী বললাম? নতুন পাত্রের ব্যাস বলে দিয়েছে এবং অ্যাসিডের উচ্চতাও বলে দিয়েছে। এই যে অ্যাসিডের উচ্চতা কত বলে দিয়েছে, 4.1। তাহলে নতুন পাত্রেই তো অ্যাসিডটা ঢালা হয়েছিল, এই অ্যাসিডটাই কিন্তু নতুন পাত্রে ঢালা হয়েছিল, যার অ্যাসিডের পরিমাণ এখানে দেওয়া আছে। আবার এই অ্যাসিডটা যেহেতু ঢালা হয়েছিল, এই কারণে এইটা আর এটা কিন্তু সমান। তাহলে প্রশ্ন অনুযায়ী আমি কী লিখতে পারি বলো? এখান থেকে দেখো একটা জিনিস কমন নিতে পারি, সেটা কি, পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা কাজ করি, এই সব কটা থেকে আমরা কী করছি, পাই আর স্কোয়ার এইচ কমন নিয়ে নিচ্ছি। প্রশ্ন অনুযায়ী কী লিখবো, পাই ইন্টু আর স্কোয়ার মানে কত, 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ। যদি আমরা কমন নিই এখান থেকে, তাহলে কী পড়ে থাকছে, প্রথমটা ক্ষেত্রে 2/3 পড়ে থাকবে, 2/3 যোগ, তারপরে কী পড়ে থাকবে, 5/6, তারপরে কী পড়ে থাকবে বলো, 7/9। মনে থাকবে, এটা থাকবে পড়ে। সমান সমান কী হয়ে যাবে, পাই ইন্টু 2.1/2 তার হোল স্কোয়ার ইন্টু 4.1। এই দুজনে কিন্তু প্রশ্ন অনুযায়ী সমান হয়ে যাবে। এখন দেখো এই পাশের যে পাইটা আছে না, এই পাইটা কিন্তু ডান দিকের যে পাই আছে তার সাথে কেটে যাবে। যদিও তোমরা ডিরেক্টলি কাটবে না, আমি তবু এখানে অঙ্কের সুবিধার্থে কিন্তু আমি এখানে কেটে দিলাম। আর কি কাটা যাবে বলো? আর কিন্তু কিছু কাটা যাবে না। তাহলে দেখো এইবার এটাকে আমরা সিম্পলিফাই করার চেষ্টা করি। আমরা এই 0.7টাকে 0.7 আকারে লিখে দিই, 0.7 তার স্কোয়ার ইন্টু এইচ, এটাকে ব্র্যাকেট দেবো, এটাকে আমরা এলসিএম করব। 3 আর 6 আর 9, এদের এলসিএম কত হয় বলো? সম্ভবত 18 হয়। তাহলে 3 6 18, 6 দুগুণি কত, 12 হয়। 12 যোগ 3 6 18, 3 5 15, তাই তো? তাহলে এখানে হবে 15 যোগ 9 দুগুণি 18 হয়, 7 দুগুণি 14, ব্র্যাকেট দেবো ক্লোজ করে। সমান সমান কত হবে বলো? সমান সমান হচ্ছে তোমার 2 যেহেতু পাইটা কেটে গেছিলো আগেই, তো 2.1/2 তার স্কোয়ার ইন্টু 4.1। মনে থাকবে? তাহলে এবার দেখো কী হবে, 0.7 তার হোল স্কোয়ার গুণ কত ছিল বলো, এইচ গুণ 41/18। এটাকে আমি আগে 41/18 লিখে দিই, 41/18 গুণ এইচ হলো। এটা সমান সমান কী হয়ে যাচ্ছে, 2.1/2 তার স্কোয়ার ইন্টু 4.1। মনে থাকবে? এইবার দেখো আমি 0.7 তার স্কোয়ার যেটা আছে না, এটার যদি আমি ভেঙে দিই এটাকে, তাহলে কী হবে বলো? এটা আমি অর দিলাম, অর দিলে কী হবে বলো, 7/10, দুবার কিন্তু গুণ হবে, 7/10 7/10 ইন্টু 41/18 গুণ এইচ সমান সমান এই পাশে কী হবে বলো, এই পাশে হবে 21/20 গুণ 21/20 ইন্টু 41/10। কেন হলো দেখো, এখানে দশমিকের জন্য নিচে একটা 1 বসবে আর একটা ঘর আছে তাই 0 বসবে, তাহলে অ্যাকচুয়ালি 2 আর 10 20 হয়, যেমন 21/20 দুবার হলো। এবার দেখো আমাদের বার করতে হবে কার ভ্যালু, এইচের ভ্যালু কিন্তু আমাদের বার করতে হবে। তাহলে যার ভ্যালু বার করতে হয় তাকে আমাদের কোথায় রাখতে হয় বলো, তাকে আমাদের বাদিকে রাখতে হয়। তাহলে আমি এইচকে আমি সমান চিহ্নের বাদিকে রাখলাম,
এই যে পার্টটা সেই পার্টটা আগে পুরো লিখে নেব, লিখে নিই আগে। 21/20 গুণ 21/20 গুণ 41/10। এইবার গুণ দিয়ে বাঁদিকে যে তিনটে সংখ্যা ছিল এই তিনটেকে খালি উল্টে দেবো, কারণ ওর সব কটা কিন্তু ডান দিকে আসছে। কী করবো, 7/10কে 10/7 গুণ 10/7 গুণ 18/41। এবার আমরা কাটাকুটি করবো, দেখো 41 কেটে গেল, এই দুটো 7 কিন্তু 21কে কেটে দিয়ে দুটো 3 নিয়ে আসবে, ঠিক আছে, দুটো 3 নিয়ে আসবে। আর কি আছে দেখো, এই দুটো যে 10 আছে না, এই দুটো 10 কিন্তু নিচের যে দুটো 20 আছে সেটাকে কেটে নিয়ে দুটো 2 আনবে, মনে থাকবে। তাহলে দেখো আবার এই একটা 2, এই 18 কিন্তু 9 নিয়ে আসবে, 9 দুগুণে 18 হয়। আর কিছু আছে? আর কিন্তু কিছু নেই। দেখো ওপরে কি আছে তাহলে, পড়ে 3 3 আর 9, আর নিচে কি আছে 10 আর 2 মানে 20। তাহলে আমরা এটাকে শর্টকাটে লিখে দিই, 3 3 9 9 9 81। ওপরে থাকছে তোমার 81, নিচে থাকছে তোমার 20। তো দেখো এইচের যে ভ্যালু হলো সেটা কত হলো বলো, অর দিয়ে লিখে দিই। এইচ সমান সমান 81/20, মানে এটাকে যদি আমরা ভাগ করি না, এটা 4.05 ডেসিমিটার হয়। তাহলে দেখো উচ্চতা কত বেরোলো, ওই প্রত্যেকটা জারের উচ্চতা, প্রত্যেকটা জার মানে 3টে জারের কথা বললাম, যাদের ব্যাস সমান আর ওই উচ্চতা সমান, তাদের উচ্চতা প্রত্যেকটা কত 4.05 ডেসিমি। এটাই কিন্তু তোমাদের অ্যান্সার। চলো এবার 7 নম্বর অঙ্কটা চলে এসেছি। 7 নম্বর অঙ্কে কী বলেছে, এক মুখ খোলা একটি লম্ববৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে 2002 বর্গ সেন্টিমিটার। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলেছে 4 সেন্টিমিটার। তাহলে পাত্রটিতে কত লিটার জল ধরবে সেটা আমাদের লিখতে হবে। একটি লম্ববৃত্তাকার চোঙের এই পাত্র আছে, এই পাত্রের সমগ্র তল মানে কি, সবকটা তল, চারপাশের, ওপরের আর নিচের, এই যে দুটো ভূমির ক্ষেত্রফল, এই সবকটাকে কনসিডার করব। কিন্তু একটা জিনিস এখানে বলে দিয়েছি, ভালো করে লক্ষ্য করো, এক মুখ খোলা, এখানে কিন্তু একটা মুখ খোলা রয়েছে, মানে এই দেখো ওপরে আমি একটু শেড করে দিয়েছি কালো কালার দিয়ে, মানে এই মুখটা খোলা আছে, এইটা কিন্তু ঢাকনাটা, যে ঢাকনা নেই এখানে। এই লম্ববৃত্তাকার চোঙের চোঙ আকৃতির যে পাত্রটা আছে সেই পাত্রর কিন্তু এখানে কোনো ঢাকনা নেই, এটা খোলা রয়েছে। তার মানে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল যখন আমরা বার করব, তখন কিন্তু ওই ওপরের যে ভূমিটা আছে, ওপরের যে তলটা আছে, এই তলের ক্ষেত্রফলকে আমাদের ইগনোর করতে হবে। কেন? কারণ এখানে একটা মুখ খোলা বলে দিয়েছে। যদি এরকম এক মুখ খোলা বলে, তাহলে কিন্তু তোমাদের যে কোনো একটা তল, নয় ওপরের নয় নিচের, যে কোনো একটা তলকে তোমাদের ইগনোর করতে হবে, মনে থাকবে। তাহলে পাত্রটির ভূমির ব্যাস কত দেওয়া আছে বলো, 14 সেন্টিমিটার হচ্ছে পাত্রটির ভূমির ব্যাস। তাহলে লিখে দিই 14 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত হবে বলো, অবশ্যই ভূমির ব্যাসের অর্ধেক হয় ব্যাসার্ধ, তাহলে 7 সেন্টিমিটার হচ্ছে তোমার ভূমির ব্যাসার্ধ, মানে এই কেন্দ্র থেকে এই অবধি ডিস্টেন্স। ব্যাস হচ্ছে পুরো এটা 14 সেন্টিমিটার, ব্যাসার্ধ তাহলে কত হবে, এই সেন্টার থেকে এই অবধি হচ্ছে ব্যাসার্ধ। এখন যেহেতু পাত্রটির একটি মুখ খোলা, তাহলে পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল কী হবে বলো, আমরা কি জানি পাত্রের জেনারেলি সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কী হয়, 2πr² প্লাস 2πrs। 2πr হচ্ছে তোমার পার্শ্ব তলের ক্ষেত্রফল, আর 2πr² কেন হয়, ওপরে একটা πr², নিচে একটা πr²। এখানে আমাদের একটা πr² ইগনোর করতে হবে। এখানে আমাদের কী করতে হবে, একটা যে πr² আছে না, এই ওপরের যে πr² আছে এটাকে আমাদের ইগনোর করতে হবে। তাহলে কত হবে বলো, শুধু সিঙ্গেল πr² হবে। কী হবে, সিঙ্গেল একটা πr² যোগ এই যে এই পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী বলো, 2πrh। তাহলে এটাকে 2πrh, এটা কিন্তু তোমার এখন এই পুরো পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল হবে। একটা πr² মানে ওপরের যে ভূমির ক্ষেত্রফল সেটাকে আমরা ইগনোর করেছি, কেন, তার কারণ হচ্ছে একটা মুখ খোলা, এখানে লেখা ছিল তাই হলো। তাহলে প্রশ্ন অনুযায়ী কী হবে বলো, এখানে কিন্তু আবার সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু বলে দিয়েছে 2002, তাহলে এটাও হচ্ছে তোমার সমগ্র তলের ক্ষেত্রফল, আবার এখানেও কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে দুজনেই সমান। তাহলে কী লিখবো, প্রশ্ন অনুযায়ী কী লিখবো, πr² যোগ 2πrh সমান সমান কী হয়ে যাবে বলো, 2002 হয়ে যাবে। এটাকে আমরা অথবা দিয়ে কি লিখতে পারি, দেখো এখানে আমাদের কিন্তু কমন নেওয়া যায়, পাই আর এখানেও কমন না যায়, এখানেও কমন না যায়, তাহলে পাই আর কমন নিই, পাই আর যদি আমরা কমন নিই, একটা আর পড়ে থাকে, আর এখানে কী পড়ে থাকে, 2h পড়ে থাকে, সমান সমান কত হলো, 2002 হয়ে গেল। এখন দেখো আর এর ভ্যালু কিন্তু এখানে বলে দিয়েছে, আর কত, 7 সেন্টিমিটার। এইচ কিন্তু বলেনি, এইচ এখানে বলেনি, এইচটাই আমাদের এখন বর্তমানে এইচ বার করতে হবে, তারপরে আমরা বার করব যে কত লিটার জল ধরবে। তাহলে বলো পায়ের ভ্যালু কত বলো, 22/7 গুণ আর মানে কত 7, ভেতরে আর আছে সেটাও 7 লিখব, যোগ এইচ যেমন আছে 2h এর মতো রেখে দেবো, এটা হয়ে যাবে তোমার 2002।
ঠিক হলো? নেক্সট পেজে চলে যাই। তো এবার আমরা কী করব, শুধু এইচের ভ্যালু বার করার চেষ্টা করব। তো প্রথমে আমি অর দিয়ে দিই এখানে। অর দেওয়ার পর কী হবে, এই যে ব্র্যাকেটের বাইরে যে 7 আর 22/7 আছে এই দুটোকে আমরা ডান দিকে নিয়ে যাব, ঠিক আছে? তো তাহলে এখানে কী থাকবে বলো, 7 + 2h পড়ে থাকবে। তাহলে 7 + 2h সমান সমান কী হয়ে যাবে, দেখো ডান দিকে অলরেডি 2002 ছিল, তাহলে 2002কে আগে লিখে দিই। লেখার পরে এই 22/7 যেহেতু ডান দিকে আসছে এই কারণে এটা হয়ে যাবে 7/22, মনে থাকবে? গুণ, এখানে দেখো 7 আছে, কিছু নেই মানে ব্র্যাকেট আর 7-এর মাঝে কিছু নেই মানে গুণ আছে, তাই এখানে ভাগ হয়ে যাবে, তাহলে এটা কী হয়ে যাবে 1/7। এবার আমরা কাটাকাটি করি, এই 7 কেটে গেল। আচ্ছা 22 দিয়ে কিন্তু 2002কে কাটা যায়, 22 দিয়ে যদি 2002কে কাটো তাহলে 9/22 হচ্ছে 198 হয়, আর 22 22 মানে 91 হচ্ছে। তাহলে আলটিমেটলি ওপরে একটাই জিনিস পড়ে থাকে, সেটা কি 91। তাহলে আমরা আবার এই ডান দিকে চলে আসি, স্পেসের একটা সমস্যা আছে তাই। তাহলে বলো কত হচ্ছে, 7 + 2h সমান সমান কত হচ্ছে বলো, 91 হচ্ছে। অর দিয়ে কী লিখবো, অর দিয়ে লিখবো 2h। 2h কত হবে বলো, 91 অলরেডি ডান দিকে ছিল, h 7 কিন্তু বাদিকে ছিল, 7টাকে ডান দিকে নিয়ে গেলে কী হবে, -7 হয়ে যাবে, যার ভ্যালু কত বলো, সম্ভবত 84, 84 হচ্ছে তোমার ভ্যালু। তাহলে 2h এর ভ্যালু কত বেরোলো, 84। তাহলে শুধু h এর ভ্যালু কত হবে বলো, h কত হবে বলো, 84/2, যার ভ্যালু হচ্ছে তোমার 42। বোঝা গেল? এই এইচটা 84কে ভাগ করে দিলাম, এইচেই থাকলো, 2টাকে এই পাশে নিয়ে গেলে কী হবে, 84-র নিচে চলে যাবে, মানে 84-র নিচে চলে গেলে কী হবে, 84/2 হবে। তাহলে এইচের ভ্যালু কত, 42। অতএব পাত্রটির উচ্চতা সমান সমান h সমান সমান 42। 2 কী লিখবো, সেন্টিমিটার না মিটার লিখবো বলো, এখানে কিন্তু সেন্টিমিটার আছে তাই আমরা এখানে সেন্টিমিটার লিখব। 42 সেমি হচ্ছে এই যে পাত্রটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাত্রটার পুরো হাইট হচ্ছে কত, 42 সেন্টিমিটার। এখন মেন কোশ্চেন এটা না, মেন কোশ্চেন হচ্ছে কত লিটার জল ধরবে, মেন কোশ্চেন হচ্ছে এটা। এখন দেখো পাত্রের মধ্যে তত লিটার জল ধরবে যতটা পাত্রের ভেতরে ফাঁকা স্থান, মানে পাত্রের আয়তন। পাত্রের ভেতরে তত লিটারই জল ধরবে যার যতটা হচ্ছে পাত্রের ভেতরে ফাঁকা স্থান। তাহলে পাত্রের ভেতরে ফাঁকা স্থানকে আমরা কী বলি, পাত্রের আয়তন বলি। তাহলে বলো পাত্রের আয়তনের ফর্মুলা কী হবে, πr²h, তাই না? তাহলে πr² মানে কি, 22/7 × r²। আর কত দেওয়া ছিল বলো, আর কিন্তু এখানে দেওয়া ছিল অলরেডি 7, আর কিন্তু এখানে 7। তাহলে বসিয়ে দিই 7 গুণ h, কিন্তু এখানে 42 আছে, বুঝতে পারছো? 42 কী লিখবো, সেমি কিউব বা ঘন সেমি লিখতে পারো। এবার দেখো 7 আর 7 কেটে গেল, 7 কাটলে কী হয়, 22 আর 42 পড়ে থাকে। তাহলে এটা অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে 6468 সেমি কিউব। কিন্তু এখানে বলেছে দেখো লিটার, এখানে আছে কত, সেমি কিউব। তাহলে দেখতে হবে যে লিটারের সাথে সেমি কিউবের কী সম্পর্ক। যদি আমরা এখানে এই 6468কে 1000 দিয়ে ভাগ করে দিই তাহলে এটা লিটারে পরিবর্তিত হয়ে যায়, মনে থাকবে। 1 লিটার মান হচ্ছে 1000 সেমি কিউব। তাহলে এত সেমি কিউব কত হবে, 1/1000। তাহলে এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 1000 দিয়ে ভাগ করলে কী হবে বলো, লিটার বা ডেসিমিটার কিউব হয়ে যাবে। 1000 দিয়ে ভাগ করলে এটা লিটার অথবা ডেসিমিটার কিউবে ভাগ হয়ে যাবে। তাহলে ভেতরে কত লিটার জল ধরবে, 1000 দিয়ে ভাগ করলে 6.468, কত হবে বলো, 6.468 লিটার জল ধরবে, মনে থাকবে। জাস্ট 1000 দিয়ে ভাগ করলাম, 1000 দিয়ে ভাগ করলে সেমি কিউবটা লিটারে কনভার্ট হয়ে যায়। মনে রাখবে 1 লিটার, আমি বাংলা লিখছি এটা, 1 লিটার সমান সমান 1000 সেমি কিউব, 1000 সেমি কিউব। তাহলে 1 সেমি কিউব কত লিটার হবে, 1/1000। তাহলে এত সেমি কিউব কত হবে, এত গুণ 1000 মানে 1/1000। তাহলে 6468/1000 মান হচ্ছে 6.468 লিটার। এটাই কিন্তু তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তো দেখো এখানে 8 নম্বর যে অঙ্কটা আছে, এখানে কি বলে দিয়েছে, যদি 14 সেমি ব্যাসের পাইপযুক্ত একটি পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তাহলে ওই পাম্পটি ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে। এখানে যে মেন বিষয়টা দেখো ভালো করে লক্ষ্য করবে, এখানে প্রথমত একটা পাইপের কথা বলেছে, এখানে কিন্তু একটা পাইপের কথা বলেছে, মেন হচ্ছে পাইপের কথা, পাম্প টাম কিছুর দরকার নেই, পাইপের কথা বলেছে এই যে পাইপটা আছে না, এখানে একটা দেখো পাইপের আমি ছবি কিন্তু এঁকে দিয়েছি, এই পাইপটার ব্যাস বলে দিয়েছে 14 সেন্টিমিটার, মনে থাকবে। এবং এই পাইপটা চলছে কার সাহায্যে, একটা পাম্প সেটের সাহায্যে। পাইপের মধ্যে দিয়ে জল যায়, হলো, কোনো একটি পাম্প পাইপের মধ্যে দিয়ে জলটাকে পাস করছে। কতটা পরিমাণ জল পাস করছে সেটা আমাদের এখানে বলা নেই, আমাদের কিন্তু ওটাই বার করতে হবে। দেখো কত কিলোলিটার জল, মানে জলের পরিমাণই আমাদের বার করতে হবে।
কিন্তু জল যখন পাইপের মধ্য দিয়ে যায় তখন কিন্তু জল এই পাইপের আকার ধারণ করে। আমরা জানি যে জল যখনই কোনো পাত্রে আমরা রাখবো সেই পাত্রের আকার কিন্তু জল ধারণ করবে। যদি আমরা গ্লাসে রাখি তাহলে গ্লাসের আকার জল ধারণ করে, জলকে যদি আমরা বাটিতে রাখি বাটির আকার ধারণ করে। তেমনই জল যখন পাইপের মধ্য দিয়ে যায় তখন কিন্তু জল পাইপের আকার ধারণ করে। এবার এখানে যে ব্যাসের কথা বলেছে, মানে পাইপের যে কতটা মোটা সেটা বলে দিয়েছি, যে পাইপটা কতটা মোটা, 14 সেন্টিমিটার মোটা। বোঝা গেল? তাহলে জল যখন এর মধ্যে পাস করবে তখন জলের যে ব্যাস সেটা এই পাইপের ব্যাসের সাথে সমান হয়ে যাবে। এবং বলে দিয়েছে যে জল কতটা দূরত্ব অতিক্রম করছে। জল এখানে 2500 মিটার দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ জলের যে লেন্থ, জলের যে দৈর্ঘ্য সেটা কিন্তু 2500। তাহলে আমরা এখানে দুটো জিনিস জানি, একটা হচ্ছে জলের ব্যাস যেটা কিনা অ্যাকচুয়ালি পাইপের ব্যাস, আর একটা কী বলেছে না জলের উচ্চতা, মানে 2500 মিটার উচ্চতা। তাহলে আমরা কিন্তু এখানে পাইপের ভেতরে কতটা জল যায় মিনিটে, দেখো এখানে লিখে দিয়েছে মিনিটে যায়। দেখবো যে 1 মিনিটে কত লিটার এখানে জল যাচ্ছে, কত লিটার জল এই পাইপের মধ্য দিয়ে পাস হচ্ছে, এটা আমাদের প্রথমে বার করতে হবে। অর্থাৎ জলের আয়তন আমাদের বার করতে হবে। কত লিটার জল মানে জলের আয়তন। আমরা যে বলি না যে 1 লিটার দুধ, 2 লিটার দুধ বা জল, এগুলো কিন্তু সবসময় আয়তনের কথা বলে। বোঝা গেল? তো আমাদের ফার্স্টে দেখতে হবে যে জল প্রতি মিনিটে কতটাই পাইপের মধ্যে দিয়ে পাস হচ্ছে। তাহলে দেখো এখানে লেখা আছে পাম্পটির ব্যাস, যেহেতু ব্যাস পাম্পের কথা বলেছে তাই ফার্স্টে লিখে দিই পাম্পের ব্যাস। পাম্পের ব্যাস কত বলো? 14 সেন্টিমিটার। 14 সেন্টিমিটার এখানে পাম্পের ব্যাস দিয়েছে। তাহলে ব্যাসার্ধ কত হবে বলো? 7 সেন্টিমিটার। এইবার এটা কি সেন্টিমিটারে রাখবো নাকি অন্য কোনো একক নেবো, ডিপেন্ড করবে যে কোন ইউনিটে বার করতে বলেছে। দেখো কোশ্চেনে কিন্তু লিটারে বার করতে বলেছে। আবার দেখো লিটার এখানে বলে দিয়েছে ডেসিমিটার, ঘন ডেসিমিটার। 1 লিটার মানে হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে আমাদের আলটিমেটলি ডেসিমিটার এককে সবকটাকে কনভার্ট করতে হবে। এই কারণে আমাদের সেন্টিমিটারকেও ডেসিমিটারে করতে হবে। সেন্টিমিটারকে ডেসিমিটারে করতে গেলে আমাদের জাস্ট 7 দিয়ে ভাগ করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। যদি আমরা 10 দিয়ে ভাগ করি সেটা হয়ে যাবে কি ডেসিমিটারে। তাহলে আলটিমেটলি অ্যান্সার ভ্যালু কত আসছে বলো? 0.7 ডেসিমিটার। মনে থাকবে? তাহলে 7 সেন্টিমিটার মানে হচ্ছে 0.7 ডেসিমিটার। এবার পাইপের মধ্য দিয়ে যাওয়া জলের উচ্চতা কত আছে বলো? 2500 মিটার। তো আমরা লিখে দিচ্ছি ফার্স্টে 2500 মিটার। এটাকে আমরা ডেসিমিটারে কনভার্ট করব, সবই কিন্তু আমরা ডেসিমিটারে কনভার্ট করব। এখানে আবার মিটার যেহেতু ডেসিমিটারের থেকে 1 ঘর বড়, তাই আমাদের এখানে 10 দিয়ে মিটারের সাথে গুণ করতে হবে। মানে 2500-এর সাথে আমাদের এখানে 2500-এর সাথে আমাদের এখানে 10 গুণ করতে হবে। গুণ করলে এটা কী হয়ে যাবে? ডেসিমিটারে কনভার্ট হয়ে যাবে, যেটা অ্যাকচুয়ালি হয়ে যাবে তোমার 25,000 ডেসিমিটার। মনে থাকবে? তাহলে পাইপের মধ্য দিয়ে যাওয়া জলের ব্যাস হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে কত? 0.7 ডেসিমিটার, এবং জলের উচ্চতা বলে দিয়েছে 25,000 ডেসিমিটার। মনে থাকবে? এখানে দেখো লিখে দিয়েছে আমি যেহেতু জল পাইপের মধ্যে দিয়ে যায় তাই জল পাইপের আকার ধারণ করে এবং জলের ব্যাস পাইপের ব্যাসের সাথে সমান হয়। যাই হোক, এবার বার করবো কি প্রতি মিনিটে যাওয়া জলের আয়তন। আমরা এখানে জলের ব্যাসার্ধ জানি, ব্যাসার্ধ এখানে বলে দিয়েছে। আমরা জলের উচ্চতা জানি, তাহলে আয়তনের ফর্মুলা বলো কি? পাই আর স্কোয়ার এইচ। কী হবে? পাই আর স্কোয়ার এইচ। পাইপ মানে কত? পাই মানে কত বলো? 22/7। আর মানে কত বলো? 0.7 তার হোল স্কোয়ার। এইচ মানে কত বলো? এইচ মানে হচ্ছে 25,000। এইচ মানে হচ্ছে 25,000। কী লিখবো? ডেসিমিটার তো লিখবো, তার সাথে আমাকে মাথায় 3 দিতে হবে, মানে কিউব লিখতে হবে। কেন? আয়তন এর ক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় মাথায় 3 দিতে হবে, আমি তোমাদের আগের অঙ্কতেও বলেছিলাম। তো এটা হচ্ছে প্রতি মিনিটে যাওয়া এই পাইপের মধ্যে দিয়ে জলের আয়তন বা পরিমাণ। তাহলে আমাদের কোশ্চেনে কি বলেছে যে ঘন্টায় কতটা যায়, ঘন্টায় কতটা যায়, মিনিটে কত যায় বলেনি। এখানে মিনিট যদিও দেওয়া আছে কিন্তু আমাদের বার করতে হবে ঘন্টায়। তাহলে বলো যে 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। তা যদি আমরা এখানে 60 গুণ করে দিই পুরো সংখ্যাটার সাথে, তাহলে আমি পেয়ে যাব যে 1 ঘন্টায় কতটা পরিমাণ জল পাস হয়, এটা আমরা কিন্তু পেয়ে যাব। তাহলে আমি কি করছি এখানে 60 খালি গুণ করে দেব এই ওপরের যে সংখ্যাটা আছে তার সাথে, গুণ করে দিলাম 0.7 তার হোল স্কোয়ার ইন্টু 25,000। মনে থাকবে? এবার দেখো আমি এখানে বলেই দিয়েছে, দেখো 1 লিটার হচ্ছে 1 ঘন ডেসিমিক। 1 ঘন ডেসিমিক কি? ডেসিমিক কিউব। এই যে ডেসিমিক কিউব দেখতে পাচ্ছ, এটাকে কী বলা হয়? ঘন ডেসিমিক। তাহলে আমরা ডিরেক্টলি কী লিখতে পারি? ডেসিমিক কিউবের জায়গায় আমরা লিটার কথাটা লিখতে পারি এই অনুযায়ী, ঠিক আছে? তো আমি এখানে ডেসিমিটার না লিখে কী করলাম? সিম্পল লিটার লিখে দিলাম, LITRE। ডেসিমিটার কিউবের জায়গায় খালি কী লিখলাম? খালি লিটার লিখে দিলাম। মনে থাকবে? এবার এর ভ্যালুটা কিন্তু আমাদের বার করতে হবে ক্যালকুলেশনের মাধ্যমে। তো ক্যালকুলেশন আমি এখানে করে দিই, আবার এখানে লিখে দিই, দেখো 60 মাল্টিপ্লাইড বাই 22/7 ইন্টু 0.7। 0.7 তার হোল স্কোয়ার মানে কি বলো? 0.7 হোল স্কোয়ার মানে কি? 7/10 দুবার হবে, তাই তো? আমি তোমাদের আগেও কিন্তু বলেছিলাম 7/10 গুণ 7/10 গুণ কী লিখবো?
25,000 গুণ লিখবো 25,000। এবার ক্যালকুলেশন করি, এই ওপরের 7 নিচের 7 কেটে গেল। এই যে নিচের 10টা আছে, নিচের দুটো 10 আছে না, সেই দুটো 10 কিন্তু দুটো শূন্যকে কেটে দেবে, তাহলে ওপরে রয়ে গেল কি 250। এবার ওপরে কি আছে 60, 22 আর 250 পড়ে আছে, নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, নিচে আর কোনো সংখ্যা নেই, সব কাটাকুটি চলে গেছে। তো দেখো যদি আমরা এটা গুণ করি তাহলে কি হচ্ছে 2 3 1 0 1 2 3, তিনটে শূন্য, মানে প্রায় ধরে নাও এটা 23,10,000 এরকম কি যেন একটা সংখ্যা। এটাকে আমরা কী লিখবো লিটার, LITRE লিটার। এইবার লিটারেও বলেনি, এখানে বলেছে কিলো লিটারে। কিলো মানে কিলো কখন হয়, কিলো কখন তখনই হয় যখন আমরা 1000 দিয়ে ভাগ করি। তাহলে যদি আমাদের এখানে কিলো লিটারে কনভার্ট করতে হয় তাহলে আমাদের কী করতে হবে, এই সংখ্যাটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে। আমি ওপরে সংখ্যাটা লিখব 2 3 1 0 1 2 3, জাস্ট এটাকে 1000 দিয়ে ভাগ করলো, ভাগ করলে কী হয়ে যাবে কিলো লিটার KL। দেখো 1000 দিয়ে যদি কেটে দিই তাহলে সংখ্যাটা কিন্তু 2310 কিলো লিটার হয়ে যাবে। তাহলে পাইপটি ঘন্টায় 2310 কিলো লিটার, এটা শুধু লিটার হবে না, এটা হবে কিলো লিটার জলসেচ করবে। ঠিক আছে, পাইপটি ঘন্টায় 2310 কিলো লিটার জলসেচ করবে। মনে থাকবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাই কিন্তু তোমাদের অ্যান্সার। এরপরে দেখো 9 নম্বর যে অঙ্কটা আছে, 7 সেন্টিমিটার ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছু জল আছে। ওই জলে যদি 5.6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 5 সেন্টিমিটার লম্বা একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙাকৃতির টুকরোকে সম্পূর্ণ ডোবানো হয়, তবে গ্যাস জারের জলতল কতটা উপরে উঠবে সেটা আমাদের লিখতে হবে। দেখো এই কনসেপ্টটা কীভাবে কাজ করে, যখনই তুমি একটি বালতির মধ্যে, যার মধ্যে অলরেডি জল আছে, তার মধ্যে যদি তুমি কোনো গ্লাসকে চোবাও, দেখবে বালতির যে জলতল সেটা আগের থেকে কিছুটা উপরে উঠে গেছে। এখন আর্কিমিডিসের নিয়ম অনুযায়ী যখনই কোনো বস্তুকে তুমি জলের মধ্যে চোবাবে জলতল উপরে উঠে যাবে। কতটা উঠবে ডিপেন্ড করবে কত আয়তনের তুমি বস্তুকে ডোবাচ্ছ। মানে এই যে চোঙটাকে এখানে ডোবানো হয়েছে, এই চোঙটার যা আয়তন, তত আয়তনের জলই কিন্তু এই গ্যাস জারে উপরের দিকে উঠে যাবে। মনে থাকবে, তাহলে চোঙের আয়তন আর ওপরে ওঠা জলতল, এই যে জলতল কতটা উপরে উঠছে, ওপরে ওঠা জলতলের আয়তন আর এই চোঙের আয়তন সমান হবে। মনে থাকবে, দেখো এখানে লিখে দিয়েছি যে গ্যাস জারের ভেতর লম্ববৃত্তাকার চোঙকে ডোবালে জলতল ততটা উপরে উঠবে যতটা স্থান চোঙটি দখল করবে, চোঙটি যতটা স্থান দখল করবে ঠিক তত আয়তনের জলই উপরে উঠে যাবে। তো আমি এখানে ধরে নিচ্ছি, ধরি এখানে H উচ্চতায় জলতল উঠে গেছে। মনে থাকবে, তো এখন দেখো কী হবে, লম্ববৃত্তাকার চোঙটির ব্যাস, এই যে চোঙটিকে যে ডোবানো হয়েছে তার ব্যাস কতটা দেওয়া আছে এটা আমাদের দেখতে হবে। তার ব্যাস কিন্তু 5.6 সেন্টিমিটার ব্যাস রয়েছে। তো লিখে দিই লম্ববৃত্তাকার চোঙ, মানে হলুদ কালার যে চোঙটা দেখতে পাচ্ছ যেটাকে অ্যাকচুয়ালি ডোবানো হয়েছে গ্যাস জারের মধ্যে, এইটা হচ্ছে তোমার গ্যাস জার। দেখো গ্যাস জার লিখে দিয়েছি আমি, এটা হচ্ছে সেই গ্যাস জার, আর এটা হচ্ছে সেই চোঙ যাকে ডোবানো হয়েছে। যাই হোক, এই চোঙটার, এই হলুদ কালারের চোঙটা যাকে ডোবানো হয়েছে তার ব্যাস কত আছে 5.6 সেন্টিমিটার। তো লিখে দিই 5.6 সেন্টিমিটার। ব্যাসার্ধ কত হবে বলো, 5.6-এর অর্ধেক করলে কত হয় 2.8 সেন্টিমিটার। মনে থাকবে, তো 2.8 সেন্টিমিটার হচ্ছে তার ব্যাসার্ধ। চোঙটির উচ্চতা কত দেওয়া আছে দেখো 5 সেন্টিমিটার লম্বা, তার মানে চোঙের উচ্চতা কত হবে এখানে 5 সেন্টিমিটার। তো এই চোঙটার, এই হলুদ রঙের চোঙটার কী বলা আছে, ব্যাসার্ধ আমরা জানতে পারলাম আর উচ্চতা আমরা জানতে পারলাম। তাহলে অবশ্যই চোঙটি কতটা স্থান দখল করে আছে অর্থাৎ চোঙের আয়তন কত আমরা বার করতে পারবো πr²h ফর্মুলা অ্যাপ্লাই করে। তাহলে এই চোঙের আয়তন কত হবে বলো, পাই মানে 22/7 ইন্টু r² কত হবে বলো 2.8 তার হোল স্কোয়ার। ঠিক আছে, r² ইন্টু h মানে কত 5, এত আয়তন। এটা কী হবে সেমি কিউব হবে। এটাকে আমরা যদি কাটাকুটি করে কী হবে বলো 22/7 ইন্টু 28/10কে আমরা দুবার লিখবো, কেন 2.8 আছে তাই 28/10কে দুবার লিখলাম কেন, কারণ মাথা স্কোয়ার আছে, গুণ 5। এটাকে আমরা কী লিখবো সেমি কিউব। এটাকে আমরা কাটাকুটি করব, 7 দিয়ে কাটলে 28কে 4 হয়। মনে থাকবে, আর কী দিয়ে কাটবো, এই 5কে 10 দিয়ে কাটবো 2 দিয়ে, 2 আর 4 কাটলে 2 থাকে। নিচে আর কি আছে দেখো, নিচে কিন্তু আরেকটা 10 পড়ে আছে। তো এই 2কে এই 10 দিয়ে কাটলে 10কে 2 দিয়ে কাটলে 5 হয়। তাহলে কত রয়ে গেল বলো, ওপরে 22 আর 28 পড়ে রইলো, নিচে 5 রয়ে গেল। মনে থাকবে, তাহলে ওপরে কী রয়ে গেল 22 গুণ 28, নিচে 5। তাহলে এখানে আমি লিখে দিই 22 গুণ 28 ডিভাইডেড বাই 5, কী লিখব সেমি কিউব।
তাহলে যে চোঙটা এখানে ডুবে রয়েছে এই চোঙটা কতটা স্থান দখল করে নিয়েছে? এতটা স্থান, অর্থাৎ চোঙের আয়তন কত? এতটা। এবার বলো যে যে জলটা এই যে লেখা আছে ডোবানোর ফলে জলতল উপরে উঠে যাচ্ছে, তাহলে কতটা আয়তনের জল উপরে উঠবে? ঠিক এতটা আয়তনের জল কিন্তু ওপরে এই এইচ উচ্চতায় উঠে যাবে। কিন্তু উচ্চতা কত? উচ্চতা আমি এইচ ধরে নিয়েছি, মনে থাকবে, উচ্চতা আমি কিন্তু ধরে নিয়েছি। তাহলে এবার বলো ওপরে ওঠা জলতলের আয়তন, যেটা কিনা অ্যাকচুয়ালি জলে ডোবানো চোঙের আয়তন, সেটা কত? 28 গুণ 22/5 এখানে আমরা লিখতে হবে। এর আয়তন কত হয়? এর আয়তন অ্যাকচুয়ালি 123.2 সেমি কিউব হবে। তোমরা দেখে নিতে পারো। অ্যাকচুয়ালি এই ডেসিমালে এখন প্রকাশ না করলেও হবে, তোমরা চাইলে এই ভগ্নাংশেও রাখতে পারো, কারণ একটা ক্যালকুলেশনের জন্য সুবিধা আছে। এখন নেক্সট পার্টে চলে যাই। দেখো লিখে দিয়েছি যে চোঙটি জলে ডোবানোর পর জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পেয়েছে? 8 সেন্টিমিটার। তোমাদের আগের ছবিটা দেখালাম, এই দেখতে পাচ্ছ এখানে যে 8 সেন্টিমিটার কিন্তু উচ্চতা বৃদ্ধি পেয়েছে। আমাকে কী বার করতে হবে? যে এতটা যে জল আছে না এই উপরে, এই দাগটার উপরের জলটা, যেটা কিনা উপরে উঠে গেছে, এতটা জল আমি ধরেছি যে উপরে উঠে গেছে এই চোঙটা ডোবানোর ফলে। তাহলে এটা এখানে কতটা জল আছে, অর্থাৎ জলের আয়তন কতটা? ততটা এখানে জল আছে যতটা কিনা এই চোঙটি আয়তন। এই দুজনের, এই ওপরের পাটটা চোঙের আয়তন, দুজনের আয়তন কিন্তু সমান। কী লিখলাম? যেহেতু জলটি গ্যাস জারের ভেতর রাখা আছে তাই জলের ব্যাস গ্যাস জারের ব্যাস সমান হবে। কেন বললাম? দেখো এইখানে যে জল রয়েছে না ওপরে, এই জলের ব্যাস কত? গ্যাস জারের ব্যাসের সাথে সমান। এই যে জল রয়েছে, জলটার ব্যাস কত? গ্যাস জারের ব্যাস। উচ্চতা কত? এইচ। তাহলে এই ওপরের যে জলটা রয়েছে না, এই জলের এই পুরোটুকু, এই দাগের ওপরের টুকুর কথা বলছি, এইটুকু জল, এর উচ্চতা এইচ দেওয়া আছে। এর ব্যাস কত? এই গ্যাস জারের ব্যাস, যেটা কিনা অ্যাকচুয়ালি দেখো লেখা আছে 7 সেন্টিমিটার। এই গ্যাস জারটার পুরো ব্যাস কতটা? 7 সেন্টিমিটার। তাহলে আমরা কী পেয়ে গেলাম? এখানে যতটুকু জল আছে তার আমরা ব্যাস পেয়ে গেলাম, মানে ব্যাসার্ধও পেয়ে যাব আর উচ্চতাও পেয়ে যাব। তাহলে আমরা এইটুকুর আয়তন বার করতে পারবো। তো লিখি গ্যাস জারের ব্যাস অথবা জলের ব্যাস কত? 7 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত বলে বলো? 7/2 সেন্টিমিটার। তাহলে আমরা জলের কিন্তু ব্যাসার্ধ পেয়ে গেলাম। আর কতটুকু উপরে উঠেছিল? এইচ। তাহলে বলো ওপরে ওঠা জলতলের আয়তন কত হবে বলো? πr²h, মানে 22/7 ইন্টু r²। r² মানে কত বলো? 7/2 তার হোল স্কোয়ার ইন্টু এইচ। এটাকে আমরা একটুখানি শর্টকাট করার চেষ্টা করছি, মানে একটু আরও সিম্পলিফাই করার চেষ্টা করছি। 7/2² মানে কত? 7/2 গুণ 7/2 ইন্টু এইচ। এটাকে ডিরেক্টলি আমি সেমি কিউব দিয়ে দেবো। এবার দেখো এই 7 আর এই 7 কেটে গেল, এই 2 দিয়ে কাটলে হচ্ছে 11 হয়। তাহলে নিচে শুধু 2 পড়ে রইলো। তো আলটিমেটলি এর ভ্যালু কত হয় বলো? 7×11 কত? 77। 7×11 77। নিচে কী পড়ে রইলো? 2 ইন্টু এইচ, সেমি কিউব। তাহলে যতটুকু জল ওপরে উঠলো, অর্থাৎ ওপরে ওঠা জলতলের আয়তন কত? এইটুকু। মানে আমি কার কথা বলো তো এটা বলছি? এই 77/2 ইন্টু এইচ, এটা কার আয়তন? মানে এটা কিন্তু তোমার এই ওপরে ওঠা জলতলের আয়তন। আর চোঙের আয়তন কত ছিল? 123.2 অথবা এটা। তাহলে বলো একটু আগেই বললাম যে এর আয়তন আর এর আয়তন সমান, তাহলে এই দুটো আয়তনকে সমান করে দেবো, অর্থাৎ এই আয়তনটাকে আর এই পরের পেজের যে আয়তনটা আছে এটা, এই দুজনে সমান হয়ে যাবে। মনে থাকবে? তাহলে কী লিখতে পারি বলো? 77/2 গুণ এইচ ইজ ইকুয়াল টু 22 গুণ 28/5। আমি কিন্তু 123.2 লিখলাম না, কারণ কাটাকুটি করতে সুবিধা হবে। দেখো এখানে এইচের ভ্যালু লিখবো। এইচ ইজ ইকুয়াল টু কী হবে বলো? 28 গুণ 22/5। এইটা যখন ডান দিকে যাবে তখন উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে কি? 2/77। মনে থাকবে? এখন দেখো 11 দিয়ে যদি কাটি, 11 দুগুণি 22, 7 11 77। এই 7 আর 28 কাটলে 4 7 28। আবার দেখো এখানে আর কোনো সংখ্যা কিন্তু কাটা যাচ্ছে না, মনে থাকবে? এখানে কিন্তু আর কোনো সংখ্যা কাটতে আমরা পাচ্ছি না। তাহলে আলটিমেটলি কী পড়ে রইলো বলো? ওপরে কী পড়ে রইলো বলো? ওপরে আছে তোমার 4 2 আর 2, এই যে 4, এই 2 আর এই 2। তাহলে কত হচ্ছে বলো? এখানেও কিন্তু 4, এখানেও 4, তাহলে 16 বাই নিচে 5 পড়ে রইলো। এইবার এই 16/5টাকে যদি আমরা ডেসিমালে কনভার্ট করি তাহলে এটা হয়ে যাচ্ছে 3.2 কী হবে? সেন্টিমিটার। মনে থাকবে? তাহলে এইখানে জলতলের উচ্চতা 3.2 সেন্টিমিটার উপরে উঠে গেল। যে 3.2 দেখতে পাচ্ছ, এটা এই যে এইচ লিখেছিলাম না একটু আগে, এখানে যে এইচটা উঠেছিলাম, মানে এই চোঙটাকে ডোবানোর ফলে জলতল কতটুকু এক্সট্রা উঠে গেল? 3.2 সেমি অবধি উপরে উঠে গেল। প্রথমে যেখানে থাকুক না কেন, চোঙটা ডোবানোর পরে জলতল এইখান থেকে, এই লাইনের ওপর থেকে কিন্তু 3.2 সেন্টিমিটার উঁচুতে উঠে গেল। এটাই তোমাদের অ্যান্সার এবং এটাই কিন্তু তোমাদের বার করতে বলেছে।
তো দেখো তোমাদের 10 নম্বর অঙ্কটা কী আছে, এখানে বলা আছে একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন আছে 924 ঘনমিটার। তাহলে স্তম্ভটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা বার করতে হবে। তো এখানে দুটো জিনিসের কথা বলে দিয়েছে, একটা হচ্ছে কি বক্রতলের ক্ষেত্রফল আর একটা হচ্ছে আয়তন। বক্রতলের ক্ষেত্রফল মানে কি, এই স্তম্ভটার চারপাশের ক্ষেত্রফল বলে দিয়েছে, ওপরের তল নিচের তলকে আমরা কাউন্ট করব না, শুধুমাত্র চারপাশে কতটা জায়গা আছে সেটা আমরা বার করব, সেটা দেওয়া আছে। এবং আয়তন মানে কি, এই স্তম্ভের ভেতরে কতটা ফাঁকা স্থান আছে, ভেতরে কতটা জায়গা আছে, এই দুটো জিনিস কিন্তু আমাদের দেওয়া আছে। আমাদের কি বার করতে হবে, এই স্তম্ভটির ব্যাসের দৈর্ঘ্য বার করতে হবে এবং এই স্তম্ভটির উচ্চতা বার করতে হবে। তো যেহেতু এটা দেওয়া আছে 264 বর্গমিটার, তাহলে লিখে দিলাম স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 264 মিটার স্কোয়ার বা বর্গমিটার। ঠিক আছে, ধরে নিই যে এই স্তম্ভটির ব্যাসার্ধ হচ্ছে আর এবং উচ্চতা হচ্ছে 8 সেন্টিমিটার। এখানে যদিও সেন্টিমিটার হবে না, এটা হচ্ছে মিটার হবে, আমি এটাকে ভুল লিখেছি, তো তোমরা এটাকে মিটার ধরে নেবে, এটা সেমিতে হবে না কারণ পুরো ইউনিটটা এখানে মিটারে আছে। যাই হোক, এটা মিটার হবে। স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী হয় জানো, বলো? লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2πr/h। আমরা এটা সবাই জানি যে কোনো একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আছে 2πr/h। এখন দেখো এই বক্রতলের ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে 264, তাহলে বলো এই 2πr/h আর 264 দুজনেই কিন্তু সমান হয়ে যাবে। বুঝতে পারছো কী বললাম? এই 2πr/h আর 264 কিন্তু সমান এখানে হয়ে যাবে, কারণ এটাও বক্রতলের ক্ষেত্রফল, এটাও বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, আয়তনের ফর্মুলা আমরা কী জানি? আয়তনের ফর্মুলা কিন্তু আমরা জানি πr²h, যেটা কি না এখানে কী দেওয়া আছে 924 ঘনমিটার। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, = 924। এখন দেখো এই উপরেরটাকে আমরা 1 নম্বর ইকুয়েশান, নিচেরটাকে আমরা 2 নম্বর ইকুয়েশান ধরে নিলাম। এবার এখানে কি বললাম, 2 নম্বর ইকুয়েশানকে 1 নম্বর ইকুয়েশান দ্বারা ভাগ করে পাই। এই ইকুয়েশানটাকে এই ইকুয়েশান দ্বারা ভাগ করলে কী হবে বলো? এই πr²h এখানে কী হবে লিখব, πr²h, নিচে কী লিখব 2πrh, πr²h এর নিচে লিখব 2πrh। এটা ইকুয়াল টু দেবো, দেওয়ার পরে এখানে কত আছে বলো? 924। তাহলে লিখে দিই 924। এখানে কত আছে বলো? 264। তাহলে এটা হয়ে যাবে 264। বোঝা গেল? এবার কাটাকুটি যদি আমরা করি তাহলে কী হবে বলো? এইচ আর এইচ কেটে যাবে, একটার ওপরে একটা কেটে গিয়ে উপরে একটা এক্সট্রা আর পড়ে থাকবে, পাই কেটে যাবে, নিচে থাকবে 2, ওপরে 1। তাহলে আলটিমেটলি কী পড়ে রইলো? অর দিয়ে কী লিখতে পারি বলো? ওপরে একটা আর পড়েছিল আর নিচে একটা কী পড়ে আছে, নিচে শুধুমাত্র 2 পড়ে আছে। r/2 হচ্ছে কত? 924/264। এখন এই দুটো সংখ্যাকে কিন্তু আমরা কাটতে পারি, যদি ভালো করে লক্ষ্য করো। আমি কাটলাম না, আমি এটাকে ডিরেক্টলি লিখে দিচ্ছি 924/264। এখন কাটাকুটি যদি করি কী হবে বলো? 4 দিয়ে কাটবো, 4 দিয়ে কাটি, 4 দুগুণি 8, 3 4 12, 4 অক্ষে 4, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 6 24, 66। এটাকে আবার কাটা যাবে 3 দিয়ে, 3 7 21, 3 7 21, 3 22, 66। 11 দিয়ে কাটলে 7 11 77, 11 দুগুণি 22। তাহলে আলটিমেটলি কী হয়ে গেলো? r/2 হয়ে গেল তোমার 7/2। তাহলে আর এর ভ্যালু কত হয় বলো? আর হচ্ছে তোমার 7/2 × 2, তাহলে 2 2 কেটে গেল, আলটিমেটলি 7 রয়ে গেল। তাহলে ব্যাসার্ধ কত বেরোলো বলো? ব্যাসার্ধ কিন্তু তোমার 7 মিটার বেরিয়ে গেল। ব্যাসার্ধ হচ্ছে তোমার 7 মিটার। তাহলে আমরা কী লিখবো এখানে, যে স্তম্ভটির ব্যাসার্ধ হচ্ছে তোমার 7 মিটার। ঠিক আছে, এখন আমরা এই যে আর এর যে ভ্যালু বেরোলো 7 মিটার, সেটা আমরা 1 নং সমীকরণে এই আর এর যে ভ্যালু আছে 7, সেটা লিখে কি পাই, মানে এখানে তো তোমরা যে সমীকরণটা দেখতে পাচ্ছ, এর মধ্যে যে কোনো একটা সমীকরণে তুমি আর এর ভ্যালু এই আর এর জায়গায় বা এখানে আর এর জায়গায় কিন্তু ভ্যালু বসাতে পারো, 7 লিখতে পারো। তো আমি কী করলাম, 1 নং সমীকরণটাকে আমি চুজ করলাম, মানে 2πrh = 264। এই সমীকরণটাকে আমি এখানে চুজ করলাম। চুজ করার পরে আমি কী লিখবো, 2 গুণ পাই গুণ আর এর জায়গায় কী লিখবো 7 × h সমান কত বলো? 264। এটা 1 নম্বর সমীকরণ ছিল। শুধু আমি কী করেছি, এখানে আর এর জায়গায় 7 লিখে দিই, যেহেতু আমি আর এর ভ্যালু পেয়ে গেলাম, মানে ব্যাসার্ধ যেহেতু 7 পেয়ে গেলাম, এই কারণে কিন্তু আর এর জায়গায় আমি 7 লিখেছি। এবার দেখো অর দিয়ে কী লিখবো বলো? অর দিয়ে লিখবো 2 গুণ পাই মানে কত বলো? 22/7 × 7 × h। এটা কত বেরোলো বলো? 264। এবার এখানে লিখি, নিচে লিখি একটুখানি, অর আমাদের এখানে এইচের ভ্যালু বার করতে হবে, তাই আমরা বাকি যে 3টে সংখ্যা আছে এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে শুধুমাত্র এইচকে এখানে লিখব, এইচ সমান যেহেতু ডান দিকে অলরেডি 264 আছে, তো 264কে আমরা ডান দিকে লিখব। এখানে 2 ছিল, ডান দিকে চলে আসলে তোমার হাফ হয়ে যাবে, 22/7টা তোমার 7/22 হয়ে যাবে, আর 7 ছিল সেটা 1/7 হয়ে যাবে। কাটাকুটি করো, 7 7 কেটে যাবে,
এই 22 আর এই 22 কাটলে কত হয়, 22 অক্ষে 22, 22 দুগুণি 44, তাহলে 12 হলো। এই 2 আর 12 কাটলে কত হয়, 6 হয়। তাহলে বলো এইচের ভ্যালু কত বেরোলো, এইচ কিন্তু 6 বেরোলো। তাহলে স্তম্ভটির উচ্চতা কত, মানে স্তম্ভটা এখানে কতটা উঁচু, এই যে স্তম্ভটা তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি 6 মিটার উঁচু, মনে থাকবে এই স্তম্ভটা হচ্ছে তোমার 6 মিটার উঁচু। তাহলে কী লিখবো, স্তম্ভটির উচ্চতা হচ্ছে 6 মিটার। আচ্ছা এবার বলো স্তম্ভটির ব্যাসের ভ্যালু কত হবে, ব্যাস সবসময় ব্যাসার্ধের দ্বিগুণ হয়, তাহলে ব্যাস হচ্ছে কত হবে বলো, ব্যাসার্ধ যদি 7 হয় ব্যাস তাহলে কত হবে 14, তাহলে কী লিখবো, ব্যাস সমান 7 গুণ 2, যেহেতু ব্যাসার্ধের অর্ধেক ব্যাস হয় তাই এই 7-এর সাথে আমরা 2 গুণ করলে ব্যাসার্ধ পেয়ে যাবো, অর্থাৎ 14 কিন্তু মিটার। তাহলে বলো স্তম্ভটির ব্যাস কত হবে, স্তম্ভটির ব্যাস হচ্ছে 14 মিটার এবং ব্যাস উচ্চতা তোমার কত 6 মিটার, মনে থাকবে। তাহলে স্তম্ভটির ব্যাস হচ্ছে 14 মিটার, উচ্চতা হচ্ছে 6 মিটার, যেটাই তোমাদের এখানে বার করতে বলেছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এর পরের ভিডিওগুলো তোমরা পার্ট 3-তে পেয়ে যাবে। পার্ট 3 ভিডিও তোমরা ডেসক্রিপশান বক্স অথবা চ্যানেলের ভেতরে পেয়ে যাবে। আজকে অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।